প্রকৃতিতে দক্ষিণা হাওয়া, ফাগুনের আগুন ছড়া রঙে সারা দেশ মেতেছে বসন্ত উৎসবে। বাংলার প্রকৃতি নানা রঙের রাঙিয়ে তুলে নিজেকে, সেই প্রকৃতির সাথে তাল মিলাতেই আমাদের এই আয়োজন। সবাই বের হইছে, কালারফুল ড্রেস, কালারফুল ফুল, সব দিক দিয়ে মজায় রাখতেছে। বসন্ত আমাদের বাঙালির একটা উৎসব, মানে বসন্ত হচ্ছে সবকিছু রঙিন করে দেয়। অনেক ভালো লাগছে, আমি বাবাদের সাথে আসছি। বসন্তের ছোঁয়া লেগেছে অমর একুশে গ্রন্থমেলাতেও। আজকে বসন্তের উৎসব প্লাস বইমেলায় মানে দুই মানে একাকার হয়ে গেছে। আমাদের লেখক সাহিত্যিক যারা আছে সবাইকে চেনানোর জন্যই বাচ্চাদেরকে এখানে নিয়ে আসে। আমার অনেক ভালো লাগছে, আমি অনেক গল্পের বই কিনেছি, মুক্তিযুদ্ধের বই কিনেছি। দেখছিলেন বিশেষ শিরোনাম, দুপুরের সময় সঙ্গে আছে আমি আসাদ আজিম এবং আমি সঞ্জানা চৌধুরী। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। নানা আনুষ্ঠানিকতায় সারা দেশে উদযাপিত হচ্ছে সরস্বতী পূজা। আশীর্বাদ লাভের আশায় দেবীর আরাধনায় মত্ত শিক্ষার্থীরা। অবসরের পর রায় লেখা নিয়ে বিতর্কে প্রশ্নের মুখে বিচার বিভাগের মর্যাদা। শপথ অনুযায়ী কাজ করলে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়ানো সম্ভব, মত আইন বিশেষজ্ঞদের। নারায়ণগঞ্জে রূপগঞ্জে ডাকাত সন্দেহে গণপিটুনিতে ৩ জন নিহত, পাল্টা হামলায় ৫ গ্রামবাসী আহত। ঢাকা চট্টগ্রাম রেলপথের ফেনী অংশে ৬৪টি লেভেল ক্রসিং এর ৫১টি অনুমোদনহীন, নেই গেট ও গেটম্যান, বাড়ছে দুর্ঘটনা। এবং ইয়াং টাইগারদের বোলিং তোপে যুব বিশ্বকাপের ৩য় স্থান নির্ধারণী ম্যাচে ২১৪ রানে ইনিংস শেষ সিংহদের। জবাবে ব্যাট করছে বাংলাদেশ। লাল হলুদে চোখ জুড়ানোর মাস ফাল্গুন, চারিদিকে যেন হলুদের ঢেউ। ফাগুনের আগুন লাগা রঙে বসন্তকে বরণ করতে ঘরের বাইরে সব বয়সী মানুষ। উৎসবে আনন্দে প্রকৃতির পরিবর্তনকে স্বাগত জানিয়েছেন তারা। সঙ্গীত আর নৃত্যের মূর্ছনায় বসন্ত বরণ। প্রকৃতির রূপ বদলের রঙিন খেলায় মানুষের এই অংশগ্রহণে রূপ বদলেছে সবখানেই। শীতের আবহ ঝেড়ে ফেলে ডালে ডালে ফুটছে ফুল। হলুদ সাদা লালের আবহে প্রাণোচ্ছল মানুষের পদচারণায় পুরো পৃথিবী যেন বলছে আজ বসন্ত। ফাল্গুন মানেই হচ্ছে কালারফুল, প্রকৃতির রং। প্রকৃতিতে যত রং আছে সব মানেই ফাল্গুন। আর একটা ফেস্টিভ একটা মুড আসছে, যেমন সবাই হলুদ পরবে, ফুল মানে চারিদিকে ফুলের একটা গন্ধ আসছে। ঋতুরাজকে বরণ করতে ফাগুনের প্রথম দিনেই সব বয়সী মানুষের উচ্ছ্বাস চোখে পড়ে। নানা রঙের ফুলে নিজেকে সাজাতে ব্যস্ত সময় পার করেছেন তরুণ তরুণীরা। বছরটা যেন কালারফুল থাকে, এভাবে রঙিন থাকে, সেই জন্য এই উদযাপন করা মাসটাকে। সবকিছু নতুন, তো আমরা এই জন্য নিজেরা একটু রঙিন হলাম, বিভিন্ন কালারফুল ফ্লাওয়ার, তারপরে শাড়ি পরে, এই জন্য সবাই একসাথে খুব মজা লাগছে আর কি। পুরো শহর জুড়েই নানা আয়োজনে পহেলা ফাল্গুনের উৎসবে মেতেছে বাঙালি। বসন্ত এলে নাকি মনে রং ধরে, প্রকৃতির রঙিন রূপ আর সজীবতা ছড়িয়ে পড়ে মানুষের মধ্যে। ভালোবাসা ভালো লাগার অনুভূতির সাথে প্রকৃতির রং রূপ মিলেমিশে যেন একাকার হয়ে যায় ঋতুরাজ বসন্তে। তাফসির বাবু, সময় সংবাদ, ঢাকা। ঋতুরাজ বসন্তকে স্বাগত জানাতে প্রতি বছরের মতো এবারও ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবনের সামনে বটতলায় চলছে বসন্ত বরণ উৎসব। এই মুহূর্তে সেখানে আছেন আমাদের রিপোর্টার সাতিলা শারমিন। এছাড়া রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চারুকলায় আছেন রিপোর্টার সাইফুর রহমান রকি। বসন্ত বরণের খবর জানতে প্রথমেই চলে যাচ্ছি সাতিলার কাছে। সাতিলা, সকালে যে ফাগুনের হাওয়ায় বসন্ত বরণ উৎসব শুরু হয়েছিল রাজধানীতে, সেই বসন্ত বরণ উৎসবে কিন্তু অনেকটাই দিয়ে সময় গড়িয়েছে। এখন কিন্তু প্রায় দুপুর গড়িয়ে চলেছে এবং এই সময় কিন্তু মানুষের যে সমারোহ, মানুষের যে ভিড়, তা কিন্তু অনেক বেশি। এবং সেই বাসন্তী সাজ, সেই বাসন্তী পাঞ্জাবি, বাসন্তী শাড়ি এবং নানা রঙের ফুলের সাথে সেজে নানা বয়সী মানুষ যে এসেছে
চলছে। এবং এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায় আমরা দেখতে পাচ্ছি যে বসন্ত বরণের জন্য বা নানা ধরনের বাংলাদেশি গানের যে আঞ্চলিক গানের যে সমাবেশ রয়েছে এখানে এবং যে উপস্থাপনা চলছে তা কিন্তু খুবই মনোমুগ্ধকর। এছাড়া আদিবাসী থেকে শুরু করে নানা বৈচিত্র্যের যে আমাদের সংস্কৃতি রয়েছে তার কিন্তু উপস্থাপনা আমরা দেখতে পেয়েছি। সকালে যেমনটি আপনি জানিয়েছিলেন যে আসলে বসন্তকে বরণ করে নিতে যেমন নানা ধরনের উপস্থাপনা চলছে, নাচ গান, সেই উপস্থাপনা কিন্তু আমরা বকুলতলায় যেমন দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলায় তেমন কিন্তু বটতলায় দেখছি। আসলে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা জুড়ে বসন্ত বরণের যে উৎসব রয়েছে আসলে বাসন্তীর রঙে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা ছেয়ে গেছে। রাজধানীর অন্যান্য জায়গার অবস্থা কিন্তু এরকমই। আর যদি বলি আপনার সেটা হচ্ছে যে প্রকৃতির যে নাতিশীতোষ্ণ পরিবেশ এবং যে উড়ু উড়ু হাওয়া, এই উড়ু উড়ু হাওয়া কিন্তু মানুষকে ঘর থেকে বাইরে টেনে নিয়ে আসছে এবং তারা কিন্তু সেই সাজে সেজে তারা কিন্তু মনের যে অনুভূতি সেই অনুভূতি জানাতে কিংবা বসন্তকে বরণ করে দিতে তারা কিন্তু যোগ দিচ্ছেন এই উৎসবে। এখানে যে উৎসব দেখছেন তা অনেক বর্ণিল এবং বর্ণিল আরো উৎসবের খবর জানবো রাজশাহী থেকে। সেখানে আছেন সহকর্মী রকি। চলে যাচ্ছি রকির কাছে। শাতিলা, আপনাকে ধন্যবাদ। বসন্ত বরণ উপলক্ষে পুরো রাজশাহী মেতেছে এক বর্ণিল সাজে। এই উপলক্ষে সকালে আমরা দেখেছিলাম যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ শোভাযাত্রা করেছে। বর্ণিল শোভাযাত্রাটি পুরো ক্যাম্পাস ঘুরে তাদের বিভাগের সামনে যে শেষ করে আবার সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে। এখন আমি মূলত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগ চত্বরে আছি। এখানে মূলত চারুকলা বিভাগের পক্ষ থেকে প্রতি বছরই এই দিনটিতে কিন্তু বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়। এখন আমার পেছনে ঠিক আমার পেছনেই যে মঞ্চটি, সেখানে সাংস্কৃতিক অনুষ্ঠান চলছে। এর পাশাপাশি তারা এই দিনটি উদযাপন করছে পিঠা উৎসব পালনের মধ্য দিয়ে। আমরা এটি আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি যে আমাদের ঠিক যে মঞ্চটি আছে এই মঞ্চেই এখন অরণি নামের একটি সংগঠন, তারা এখানে সঙ্গীত পরিবেশন করবেন। এই বাঙালির ঐতিহ্যকে ধরে রাখতে মূলত প্রতি বছরই তারা পিঠা উৎসব এবং বসন্ত বরণের এই উৎসবটি পালন করে থাকেন। আমরা পাশেই কিন্তু বলছি যে একটি পিঠা উৎসবেও আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন ধরনের পিঠা এখানে নিয়ে হয়েছে এবং সেই পিঠাগুলো বিক্রি করা হচ্ছে। আমরা তাদের সাথে কথা বলেছিলাম এখানকার আয়োজকদের সাথে। তারা বলছেন যে মূলত বাঙালির যে ইতিহাস, আদি ইতিহাস, ঐতিহ্যকে লালন করতে ধরে রাখতেই মূলত তারা প্রতি বছরই বিভাগের পক্ষ থেকে এই প্রোগ্রামটি করে থাকে। আমরা এখানকার যেসব শিক্ষার্থীরা আছে তাদের সাথেও কথা বলেছি। তারা কিন্তু বলেছে তারা দিনব্যাপী কিন্তু তাদের যে অনুষ্ঠান সেটি কিন্তু পালন করবেন। প্রায় সন্ধ্যা পর্যন্ত এই অনুষ্ঠানটি উদযাপিত হবে। আমরা এখানে নিরাপত্তার দায়িত্বে আইন শৃঙ্খলা বাহিনীর সাথেও কথা বলেছিলাম। তারা বলেছেন একদম যেন নির্বিঘ্নে বসন্ত বরণ এই উৎসবটি যেন শিক্ষার্থীরা পালন করতে পারে, কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে, সেই জন্য তাদের পক্ষ থেকে সব ধরনের সহায়তা কিন্তু শিক্ষার্থীদের করা হচ্ছে। তো এক ধরনের উৎসব মুখর পরিবেশের মধ্য দিয়ে বসন্ত বরণ এই উৎসবটি পালন হচ্ছে এবং শুধু শিক্ষার্থীরা নয়, আশেপাশ থেকে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এসে এই অনুষ্ঠানটিতে যোগ দিয়েছেন। মূলত আজকে যেহেতু দুইটি উৎসব একসাথে চলছে, সরস্বতী পূজা ও বসন্ত বরণ এই উৎসব, সেই জন্য উৎসবের আমেজটি যেন একটু বেশি। বিভিন্ন ধরনের ছেলেরা যেমন পাঞ্জাবি পরেছে, মেয়েরা শাড়ি পরে এই উৎসবটি পালন করছে, সানন্দে নেচে গিয়ে এই বর্ষবরণ উৎসবটি তারা পালন করছেন। তো আসাদ, এই ছিল আমার কাছে রাজশাহী চারুকলা চত্বর থেকে এই বসন্ত বরণ উৎসবের সর্বশেষ। সহকর্মী সাইফুর রহমান রকি জানাচ্ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চারুকলা প্রাঙ্গণ থেকে বসন্ত বরণের উৎসবের খবর, এবং তার আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবনের সামনে থেকে জানাচ্ছিলেন সহকর্মী শাতিলা শারমিন। বসন্ত যেন অনুভব আর আবেগের এক ঋতু। আগুন রাঙায় এই ফাগুন শুধু প্রকৃতিকেই উচ্ছ্বাস আর আবেগের রঙে রাঙায় না, সেই আবেগ ছড়িয়ে দেয় প্রতিটি তরুণ প্রাণে। প্রাণের টানে হোক বা প্রকৃতির স্বাভাবিক নিয়মেই হোক, এই ঋতু মনকে করে উতালা আর বাঁধন হারা। কোকিলের কুহুতান, দক্ষিণাগ হাওয়ার, গাছের কুড়ির নাচন আর ভ্রমরের মাতাল ছুটে চলা সবই ঘটে এ বসন্তে। আরো জানাচ্ছেন সাদি আফরে। শীতের খোলা
অলস ছেড়ে জীর্ণ প্রকৃতি নবযৌবনে একটু একটু করে নিজেকে সাজাতে শুরু করেছে নানা রঙে। সূর্যমুখী, গাঁদা, মালতী, মাধবী, ডালিয়া সহ নাম না জানা নানা ফুলে প্রজাপতির অকারণ ছুটোছুটি আর ভ্রমরের মধুর ছুটে চলা। পলাশ, শিমুল ফুলে কোকিল, মুনিয়া সহ পাখিদের নাচন। এ যেন কেবলই ঋতুরাজ বসন্তের চিরচেনা রূপ। বসন্ত প্রকৃতিতে নতুনের বারতা নিয়ে আসে। গাছে গাছে স্নিগ্ধ কচি পাতা, কোকিলের কুহুতান আর ফুলের কলির মৃদুলয়ে দোল খাওয়া যেন নতুনেরই আবাহন। নতুনের এই অনুভব ছড়িয়ে পড়েছে প্রতিটি তরুণ প্রাণে। ভালোবাসার রং, রোমাঞ্চের রং, আবেগের রং, আমাদের সব রকম অনুভূতি এই ফাল্গুনে এসে রঙিন হয়ে যায়। এই ঋতুতে হাঁটার মতো, প্রিয়জনের সাথে হাঁটার মতো বিকালটা হচ্ছে ফাল্গুনের বিকাল। কর্মব্যস্ত নাগরিক জীবনের ঘুমন্ত মনকেও জাগিয়ে তোলে বসন্ত। যানজট, কোলাহল আর শহুরে ফ্ল্যাট সংস্কৃতির ভিড়ে যেটুকু সবুজ, সেখানেই বসন্তের আগমন। প্রকৃতির এই মিলনের বার্তা তাদের মনে ছন্দ তোলে মৃদু হিল্লোলে। অফিসে যেতে যেতে তোমার মন ভালো হয়ে যাবে, তুমি একটা গাছের দিকে তাকালে সেই তাপমাত্রা, যেটা গরমও না শীতও না, সব মিলে বন্ধুদের দেখলে তোমার অন্যরকম ফিলিং হবে। এটা গোটা পরিবেশের জন্যই হয়। বসন্ত মানেই পূর্ণতা, নতুন প্রাণের কলরব। বসন্তের দক্ষিণা বাতাস মানুষের মনকে করে আবেগী আর আনমনা। বসন্তের এই রূপ উপলব্ধি করে কবিগুরু তাই লিখেছিলেন, সে কি আমায় নেবে চিনে এই নব ফাল্গুনের দিনে। সাদিয়া আফরিন, সময় সংবাদ, গাজীপুর। বিপুল উৎসাহ, উদ্দীপনা আর নানা আনুষ্ঠানিকতার মধ্যে দিয়ে সারা দেশে উদযাপিত হচ্ছে সরস্বতী পূজা। মণ্ডপে মঙ্গল ঘট স্থাপনের মাধ্যমে সকালে বিভিন্ন মন্দির ও শিক্ষা প্রতিষ্ঠানে পূজার আনুষ্ঠানিকতা শুরু হয়। পূজার শেষে দেবীর পায়ে পুষ্পাঞ্জলি দেন ভক্তরা। প্রতি বছর মাঘ মাসের পঞ্চমী তিথিতে সরস্বতী পূজা উদযাপন করা হয়। জ্ঞান আর শিক্ষার দেবী সরস্বতী। সরস্বতী বৈদিক দেবী হলেও এই পূজার বর্তমান রূপটি আধুনিক কালেই প্রচলিত হয়েছে। শাস্ত্রীয় অনুসারে শ্রী পঞ্চমীর দিন সকালেই সরস্বতী পূজা সম্পন্ন করা হয়। ধর্মপ্রাণ সনাতন ধর্মী পরিবারগুলো মেনে থাকেন এই দিনে হাতে খড়ি হলে শিশু মেধা আর মননে বিকশিত হয়, আর তাই শিশুদের নিয়ে পুরোহিতের দিকে এই দীর্ঘ লাইন। আমরা মনে করি যে বিদ্যাদেবী সরস্বতীর দিন যদি আমরা বাচ্চাদের হাতে খড়ি দেই, বাচ্চার মেধা ভালো হবে, ওরা যাতে পড়াশোনায় ভালো কাটে, এইটাই মায়ের কাছে আমাদের প্রার্থনা। আবির, আমের মুকুল, দোয়াত কলম, জবের শীষ, গাঁদা ফুল আর বেলপাতা এই পূজার বিশেষ সামগ্রী। উলুধ্বনি আর ধূপের ধোঁয়ার সঙ্গে পুজোর শেষে দেবীর পায়ে দেয়া হয় অঞ্জলি। মায়ের কাছে আমরা কায় মনোবাক্যে প্রার্থনা করি, মা যেন পৃথিবীর সকলকে প্রকৃত বিদ্যান করে। প্রতি বছরের মতো এবারও রাজধানীর সরস্বতী পূজার সবচেয়ে বড় আয়োজন করা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল মাঠে। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের অংশগ্রহণে বিশাল এই আয়োজনে শরিক হতে সকাল থেকেই আসতে শুরু করে বিভিন্ন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। যাতে পড়াশোনা ভালো হয়, আমাদের পরীক্ষা যাতে ভালো রেজাল্ট করতে পারে, যেহেতু উনি আমাদের বিদ্যা দেবী, এজন্য আর কি। প্রতি বছর আমরা মাকে আরাধনা করি, আসলে আমাদের সবার মাঝে যেন জ্ঞান ও বিদ্যা বুদ্ধি ছড়িয়ে দেন উনি। গোটা বিশ্ব যেন জ্ঞানের আলোয় আলোকিত হোক এবং সমাজে বিদ্যমান যে অস্থিরতা, বিশৃঙ্খলা, এটা দূরীভূত হোক। এদিকে ভক্তদের পাশাপাশি প্রতিমা দর্শনের জন্য জগন্নাথ হল মাঠে আসেন পহেলা ফাল্গুনে ঘুরতে বের হওয়া অন্যান্য ধর্মের মানুষরাও। 19 শতাব্দীর গোড়ার দিকে কেবলমাত্র সংস্কৃতি আর বাংলা ভাষার পুস্তকে রাখা হতো সরস্বতীর সামনে পুজোর জন্য। সেই গোড়ামি ভেঙে বিজ্ঞান, সাহিত্য, শিল্প থেকে সবকিছুতেই এখন সরস্বতীর আরাধনা। সবকিছু মিলিয়ে সমাজের সব অন্ধকার ভেদ করে আলোর পথে ধাবিত হবে এই বিশ্ব ভ্রমণ্ড। সরস্বতী পূজায় সনাতন ধর্মাবলম্বীদের এমনটাই প্রত্যাশা। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। দর্শক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের মাঠে ভিড় করেছেন সনাতন ধর্মাবলম্বীরা ছাড়াও অন্যান্য ধর্মের মানুষরা। এই মুহূর্তে সেখানে আছেন আমাদের রিপোর্টার সৌমিত্র শুভ্র। আমরা চলে যাচ্ছি সৌমিত্রের কাছে। সৌমিত্র,
আসাদ, সরস্বতী পূজার মাঙ্গলিক আচার অনুষ্ঠানের বেশিরভাগ ইতোমধ্যে সমাপ্ত হয়েছে। এখন চলছে দেবী সন্দর্শন, অর্থাৎ ভক্তরা মণ্ডপে মণ্ডপে ঘুরে দেবী প্রতিমা দেখছেন, তাকে প্রণাম জানাচ্ছেন, ভক্তি জানাচ্ছেন এবং তার কাছে বিদ্যা প্রার্থনা করছেন, জ্ঞান প্রার্থনা করছেন। সকাল থেকে সকাল 7টায় ঘট স্থাপনের মাধ্যমে যেই আনুষ্ঠানিকতা শুরু হয় পূজার, এরপরে ফুল বেলপাতা সহ পুরোহিতরা দেবীর কাছে অর্ঘ্য অর্পণ করেন এবং তারপর ভক্তরা শিক্ষার্থীরা পুষ্পাঞ্জলি দেওয়ার মাধ্যমে কিন্তু দেবীর কাছে বর প্রার্থনা করেন এবং তারপরে প্রসাদ বিতরণ করার পরে এখন ভক্তরা মণ্ডপে মণ্ডপে ঘুরে দেখছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের খেলার মাঠে ৬২টি প্যান্ডেল রয়েছে, পূজা মণ্ডপ রয়েছে। এখানে বিভিন্ন বিভাগ, অনুষদ এবং বিভিন্ন হলের পক্ষ থেকেও কিন্তু মণ্ডপ স্থাপন করা হয়েছে, এখানে দেবী প্রতিমা স্থাপন করা হয়েছে। যদি নামগুলো জানিয়ে দিই যে ফিজিক্স ডিপার্টমেন্ট রয়েছে, রয়েছে অ্যাপ্লাইড কেমিস্ট্রি অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, ফার্মাসি ডিপার্টমেন্ট রয়েছে, পলিটিক্যাল সায়েন্স, মাস কমিউনিকেশন অ্যান্ড জার্নালিজম রয়েছে, ব্যাংকিং সহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা অংশ নিচ্ছেন দেবী অর্চনায় এবং দেবীর আরাধনার যে প্রক্রিয়া সেটির মূল প্রক্রিয়াটি শেষ হবে সন্ধ্যারতির মাধ্যমে এবং তখন আবারও দেবীর কাছে অর্পণ করা হবে শ্রদ্ধাঞ্জলি এবং ভক্তরা প্রার্থনা করবেন বর, তারা প্রার্থনা করবেন। দেখতে পাচ্ছেন যে সমবেত ভক্তদের তারা এসেছেন, তারা দেখছেন। সবাই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের তা নয়, এর বাইরে থেকে অনেক মানুষ এসেছেন দেবী দর্শনে এবং তারা দেখছেন দেবীর বিভিন্ন আঙ্গিক দেখছেন এবং মণ্ডপগুলোর যেই সজ্জা সেগুলো নিয়ে কথা বলছেন এবং তারা প্রার্থনা করেছেন। আমি অনেকের সঙ্গে কথা বলেছি, তারা আত্মিক মঙ্গল যেমন কামনা করেছেন তেমনি কিন্তু তারা কামনা করেছেন জাগতিক শান্তি এবং জগৎ জ্ঞানের আলোয় উদ্ভাসিত হবে, এই প্রার্থনা তারা করেছেন। আর যেটি দেখেছি যে আসাদ পুরো জগন্নাথ হল চত্বর কিন্তু আসলে একটি মেলায় রূপান্তরিত হয়েছে। কাছেই দেখতে পেয়েছি নাগরদোলা সহ নানা ধরনের গ্রামীণ আবহমান মেলার যেসব উপকরণ থাকে সেইগুলো রয়েছে, সেগুলোর মাধ্যমে দর্শনার্থীরা কিন্তু তাদের এই আনন্দ সময় উদযাপন করছেন। একই সঙ্গে এই যে একটি আবহ তৈরি হয়েছে, চমৎকারী সাংস্কৃতিক বলয়, একই সঙ্গে আজকে পয়লা ফাল্গুন, সব মিলিয়ে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা যেই বর্ণিল আভা পেয়েছে, আভায় উদ্ভাসিত হয়েছে, তার অনেকটা খণ্ডচিত্র কিন্তু জগন্নাথ হলের এই মাঠে দেখা যাচ্ছে। সরস্বতী পূজায় দেবী দর্শন করছেন, ভক্তরা প্রার্থনা করছেন, এই দেবী দর্শন চলতে থাকবে। মণ্ডপে মণ্ডপে তারা যাবেন, প্রসাদ গ্রহণ করবেন। জগন্নাথ হলের কেন্দ্রীয় খেলার মাঠ থেকে এই হচ্ছে সরস্বতী পূজার এখনকার খবর। সহকর্মী সৌমিত্র শুভ্র জানাচ্ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের মাঠ থেকে সরস্বতী পূজা উদযাপনের খবরাখবর। অমর একুশে গ্রন্থমেলা শিশু প্রহরেও লেগেছে বসন্তের ছোঁয়া। সকাল থেকেই বাবা মায়ের হাত ধরে হলুদ সবুজ রঙিন কাপড় পরে মেলায় আসতে শুরু করেছে খুদে পাঠকরা। বিভিন্ন স্টলে ঘুরে ঘুরে বই কিনতে দেখা গেছে তাদের। বই কেনার পাশাপাশি শিশু কর্নারেও আনন্দ উল্লাস করতে দেখা যায় শিশু কিশোরদের। বসন্তের প্রথম দিন হওয়ায় অন্যান্য দিনের চেয়ে মেলায় সাধারণ দর্শনার্থীদের সংখ্যাও বেশি। শিশু প্রহর হলেও তরুণ তরুণীরা বাসন্তী সাজে ঘুরে বেড়াচ্ছেন মেলা প্রাঙ্গণে। গত কয়েকদিনের তুলনায় আজ সকাল থেকেই বই মেলা জমে উঠেছে। বেচা বিক্রিও বেড়েছে বলে জানিয়েছে বই বিক্রেতারা। আমাদের সিআরআই সাব্বির ভাই বাইরে যারা আছে প্রথম দিন সব মিলিয়ে একটু চমৎকার দিনে আজকে আমার অনেক ভালো লাগছে, আমি অনেক গল্প বই কিনেছি। বই পড়তে আমার খুব ভালো লাগে, তাই আমি বই মেলাটাকেও খুব ভালোবাসি, তাই আমি এখানে নানা রকম বই কিনতে এসেছি। কালো ভূতের বইটা কিনেছি, অনেক বই দেখলাম, অনেক বই আসছে। আব্বুর সাথে আসছি, আমার সাথে বোন আসছে। এদিকে এসে পোকেমনের বই কিনলাম আর ছড়ার বই কিনছি, দেখছি আরো ভালো ভালো বই আসছে। বইমেলা তো আসলে সবসময় আমাদের একটা প্রাণের উৎসব, তো সেই সাথে যদি বসন্ত থাকে তো সবাই স্বাভাবিক বইমেলাটা একটা বাঙালি সংস্কৃতির সাথে জড়িত। এই মুহূর্তে মেলা প্রাঙ্গণে আছেন আমাদের রিপোর্টার ইজাজ সৌমিক। শিশু প্রহরের খবর জানতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। সৌমিক, ঐশী, আজকে যেহেতু ছুটির দিন, আপনি জানেন যে অন্যান্য সপ্তাহের অন্যান্য দিনে বইমেলা শুরু হয় বিকেল থেকে, কিন্তু ছুটির দিন হয় আজকে কিন্তু সকাল 11টা থেকে বইমেলা শুরু হয়েছে। এবং সকালবেলা এসে আমি যেটা দেখলাম যে বাংলা একাডেমির যে মূল প্রাঙ্গণ, সেই মূল প্রাঙ্গণ এবং সরিয়ার্দি উদ্যানের যে গেট, সেই উভয় গেটেই কিন্তু সকাল 11টার আগে থেকেই কিন্তু প্রচুর দর্শনার্থী এবং পাঠকের উপস্থিতি লক্ষ্য করেছি আমি। এবং খুলে দেওয়ার সঙ্গে সঙ্গে সবগুলো প্রাঙ্গণ প্রায় দর্শনার্থীতে পরিপূর্ণ হয়ে যায় এবং
আপনি জানেন যে আজকে যেহেতু একটি বিশেষ দিন, অর্থাৎ বসন্তের প্রথম দিন পহেলা ফাল্গুন, এবং পহেলা ফাল্গুন হওয়ার কারণে আপনি জানেন যে এই কয়েক মাস যে শীতের যে রিক্ততা ছিল, প্রকৃতিতে যে শুষ্ক ভাব ছিল, সেগুলো কাটিয়ে উঠে বসন্তের প্রথম দিনে সাধারণ দর্শনার্থী এবং পাঠকের মধ্যে একটা উৎসবের যে আমেজ, সেটি কিন্তু আমি লক্ষ্য করছি। বিশেষত তাদের বিশেষ করে ছোট বাচ্চাদের থেকে শুরু করে সব শ্রেণী পেশার এবং বয়সী মানুষের পোশাক আশাকের ক্ষেত্রেও কিন্তু আমরা একটি হলুদের যে ছোঁয়া, আপনি জানেন যে বসন্তে প্রকৃতিতে নানা রঙের যে বিশেষত শিমুল, পলাশ সহ বিভিন্ন যে ফুল ফুটে থাকে, সেই বসন্তের ছোঁয়াকে ধারণ করছে আজকে বইমেলা প্রাঙ্গণে আসা সকল দর্শনার্থী। এবং তাদের মাঝে বিশেষত সকাল থেকে যেটা দেখতে পেলাম যে শিশু প্রহর যেহেতু আজকে, এবং এখন আমার সামনে যেটা দেখতে পাচ্ছেন যে বটতলায় যে সিসিমপুরের যে চত্বরটা রয়েছে, সেখানে শিশুদের নিয়ে তাদের অভিভাবকরা কিন্তু বেশ মজা করছেন, এবং শিশুদের মাঝে একটি উৎফুল্লতা লক্ষ্য করা গেছে, যেটি আমি তাদের মাঝে দেখতে পাচ্ছি যে সিসিমপুরের যে কার্টুন যে চরিত্রগুলো রয়েছে তাদের সঙ্গে দাঁড়িয়ে তারা ছবি তুলছে, এবং বইয়ের যে প্রকাশনীগুলো রয়েছে শিশুদের, সেখানে কিন্তু তারা তাদের পছন্দের যে কার্টুন থেকে শুরু করে বিভিন্ন পছন্দের যে বইগুলো রয়েছে সেটি তারা কিনছেন। এবং এর বাইরে এসে শিশু ছাড়াও অন্যান্য যে বিভিন্ন রুচির যে মানুষ রয়েছে, তারা তাদের পছন্দের স্টলগুলোতে যে পছন্দের বইগুলো কিনছেন। এবং সব মিলে আজকে যে বসন্তের যে ছোঁয়া, সেই বসন্তের ছোঁয়া কিন্তু বইমেলাতে লক্ষ্য করছি, এবং প্রচুর সংখ্যক দর্শনার্থী এবং পাঠকের উপস্থিতি কিন্তু আমরা দেখতে পাচ্ছি, এবং প্রকাশকরাও এত সংখ্যক মানুষের উপস্থিতি পেয়ে আসলে খুশি, এবং তারা বলছেন যে তাদের বিক্রি খুবই ভালো হচ্ছে। তো ঐশী, এই ছিল আমার কাছে সর্বশেষ খবর। অমরের কৃষি গ্রন্থ মেলার শিশু প্রহরে খবর জানাচ্ছিলেন রিপোর্টার ইরাজ চৌমিক। চলে যাচ্ছি পরের খবরে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অসমাপ্ত আত্মজীবনী অবলম্বনে গ্রাফিক্স নভেল মুজিবের দ্বিতীয় খণ্ড অমর একুশে গ্রন্থমেলায় প্রকাশিত হয়েছে। সকাল 11টার দিকে বাংলা একাডেমি নজরুল মঞ্চে বইয়ের মোড়ক উন্মোচন করেন বইটির প্রকাশক বঙ্গবন্ধুর দৌহিত্র রাদওয়ান মুজিব সিদ্দিক ববি। সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর, বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু, ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক দীপুমণি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। বইয়ের এক খণ্ডে বঙ্গবন্ধুর রাজনৈতিক উত্থান তুলে ধরা হয়েছে বলে জানান রাদওয়ান মুজিব সিদ্দিক ববি। বঙ্গবন্ধুর সঙ্গে নতুন প্রজন্মের শিশু কিশোরদের পরিচয় করিয়ে দেওয়ার জন্য উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান তিনি। এই উদ্যোগের মূল উদ্দেশ্য হচ্ছে নতুন প্রজন্মের কাছে বঙ্গবন্ধুর অসাধারণ গল্পটা নিয়ে যাওয়া। উনি বঙ্গবন্ধু মানুষটা, উনি কে ছিলেন, উনি কি করতেন। এই পর্বতে আমরা দেখছি যে উনার ভিতরে রাজনীতির আগুনটা কিভাবে জ্বলে উঠলো। আমার মা এবং আমার খালা, মাননীয় প্রধানমন্ত্রী, ওনাদের ধন্যবাদ জানাই। ওনাদের ছাড়া এটা আসলে সম্ভব হতো না। ব্লগার হত্যাকাণ্ডের তদন্ত এবং বিচারে অগ্রগতি আছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। সকালে রাজধানীর একটি স্কুলে সরস্বতী পুজো উদযাপন অনুষ্ঠানে সাংবাদিকদের তিনি একথা জানান। এ সময় তিনি বলেন, আজও আগামীকালের জন্য নিরাপত্তা বাহিনী বরাবরের মতো সজাগ রয়েছে। ব্লগার হত্যার সমস্ত প্রায় সন্দেহভাজনকে আমরা ধরেছি, তারা সবাই বিচারের মুখোমুখি আছে, এবং আমরা চার্জশিটও দিয়েছি কয়েকটাকে 164ও হয়েছে। কাজেই এই জায়গাও আমরা আমাদের নিরাপত্তা বাহিনী অত্যন্ত ভালো ভূমিকা নিচ্ছে। উৎসব পার্বণ সবই চলবে, সবই চলছে। আমাদের নিরাপত্তা বাহিনীও সজাগ রয়েছে, এদেশের মানুষও সজাগ আছে। দুপুরের সময় আরো থাকছে। মাদারীপুরের কালকিনিতে তৃতীয় শ্রেণীর এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি। অভিযুক্তের শাস্তির দাবি এলাকাবাসীর। আগামী দিনগুলিতে বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও ঘনিষ্ঠ ও জোরদার করার আশাবাদ ব্যক্ত করেছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী নিশা দেশাই। শুক্রবার ওয়াশিংটনে টেস্ট ডিপার্টমেন্ট বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের সঙ্গে আলোচনায় তিনি এই আশাবাদ ব্যক্ত করেন। বৈঠকে সন্ত্রাস, উগ্রবাদ ও ব্লগার হত্যা সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। এছাড়া দুদেশের জনগণের মধ্যে সৌহার্দ্য ও ইতিবাচক মনোভাব বাড়াতে আরও ঘনিষ্ঠভাবে কাজ করার উপর গুরুত্বারোপ করা হয়। এর আগে প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম হোয়াইট হাউসের দক্ষিণ এশীয় বিষয়ক ন্যাশনাল সিকিউরিটির জ্যেষ্ঠ পরিচালক পিটার লেভয় এবং রাজনৈতিক বিষয়ক আন্ডার সেক্রেটারি থমাস শ্যাননের সঙ্গে বৈঠক করেন। নারায়ণগঞ্জের রূপগঞ্জে ডাকাত সন্দেহে গণপিটুনিতে 3 জন নিহত হয়েছেন। এ ঘটনায় ডাকাতের হামলায় আহত হয়েছেন অন্তত 5 জন।
স্থানীয়রা জানান গত রাত ৩টার দিকে উপজেলার কাঞ্চন পৌরসভার আব্দুর রাজ্জাকের বাড়িতে হামলা করে একদল ডাকাত। বাড়ির লোকজন চিৎকারে প্রতিবেশীরা এসে ধাওয়া করে ৩ জনকে আটক করে। পরে গণপিটুনিতে ঘটনাস্থলে 2 জনের মৃত্যু হয়। গুরুতর অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এদিকে ডাকাতদের হামলায় আহতদের চিকিৎসার জন্য ঢাকায় আনা হয়েছে। ডাকাইতরা এখান থেকে বাইরে যখন রাজ্জাক শিকদার আক্রমণ করতে হ্যাঁ সময় লেট হয়ে গেছে, হ্যাঁ আর ওইদিকে যাইতে পারে না। ওইদিক দিয়ে যখন লোক এসে গেছে, এই ডাকাইতরা এদিকে আটকে গেছে। 4টা ককটেল পড়েছে, বাইরের ভিতরে ঢুকছে, 10-12 জন ডাকাত আসছে, 6 জন ঢুকছে, ঢুকে গিয়ে তাদের মারধর করছে, ফাঁস দিচ্ছে, কোপাইছে। ঘেরাও করে এরা এদেরকে গ্রামবাসী এলোপাতারি মারধর করে। তো এতে ঘটনাস্থলে 2 জন ডাকাত নিহত হয় এবং পরবর্তীতে একজনকে মুমূর্ষু অবস্থায় হাসপাতালে নেওয়া হয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। ওখানে একজন মারা যায়। অবসরের পর রায় লেখা নিয়ে অহেতুক বিতর্কের জেরে বিচার বিভাগের প্রতি মানুষের আস্থার সংকট সৃষ্টি হয়েছে বলে মনে করেন আইন বিশেষজ্ঞরা। বিশিষ্ট আইনজীবী ব্যারিস্টার রফিকুল হক মনে করেন, দ্রুত এই বিতর্কের অবসান করতে হবে, যার সমাধান একমাত্র প্রধান বিচারপতির হাতে। আর সাবেক আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদের মত, বিচারপতিরা শপথ অনুযায়ী কাজ করলে ভবিষ্যতে এ ধরনের বিতর্ক আর সৃষ্টি হবে না। আফজাল হোসেনের রিপোর্ট। অবসরের পর রায় লেখা নিয়ে বেশ কয়েকদিন ধরে বিতর্ক চলছে দেশের সর্বোচ্চ আদালতে। সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে আপিল বিভাগের অবসরপ্রাপ্ত এক বিচারপতির গণমাধ্যমে কথা বলা, প্রধান বিচারপতির পদত্যাগ দাবি এই বিতর্ক আরও তীব্র করেছে। এসব ঘটনায় প্রশ্নের মুখে পড়েছে মানুষের শেষ ভরসার স্থল বিচার বিভাগের মর্যাদা। আইন বিশেষজ্ঞরা বলছেন, এভাবে চলতে থাকলে বিচার বিভাগের প্রতি জনগণের আস্থা ও সাংবিধানিক সংকট তৈরি হবে। তাই দ্রুত এই বিতর্কের অবসান হওয়া উচিত বলে মনে করেন বিশিষ্ট আইনজীবী ব্যারিস্টার রফিকুল হক ও ব্যারিস্টার শফিক আহমেদ। সাংবিধানিক সংকট এবং সাধারণ পাবলিকের কাছে হাইকোর্টটা খুব হেয় হয়ে গেছে। সুপ্রিম কোর্টটা ওরা করেটা কি? এরা যদি এই করে তো লোয়ার কোর্টের জাজেরা কি করবে, লোয়ার কোর্টের উকিলরা কি করবে? সুতরাং এই জিনিস যত তাড়াতাড়ি সম্ভব মিটিয়ে ফেলা দরকার। জনমনে এমন কোনো প্রশ্ন উত্থাপিত না হয় যে বিচার বিভাগ নিয়ে কোনো বিতর্কের সৃষ্টি হয়েছে। আমি বলবো যে এই ধরনের বিতর্ক কাম্য না। তারা মনে করেন, বিচার বিভাগে যে সংকট তৈরি হয়েছে তা নিরসনে বিচার বিভাগ প্রধান বিচারপতিকে দায়িত্ব নিতে হবে। বিচার বিভাগের মর্যাদা ক্ষুণ্ণ হয় এমন যে কোনো কাজ থেকে বিরত থাকতে বিচারপতিদের কাছে আহ্বান তাদের। বিচারপতি হিসেবে যখন কার্যরত থাকেন সুপ্রিম কোর্টে এবং তারপরেও যখন অবসরে যান, প্রত্যেকেই তাদের মর্যাদা রক্ষা করে চলা উচিত। আমাদের যে চিফ জাস্টিস ভালো লোক, লার্নেড, এরা মিলে, ওয়াহাব সাহেব আছেন, এরা মিলে এটাকে ঠিক করে ফেলবে, এইটি আমি আশা করি। একটি মহল অসৎ উদ্দেশ্যে বিচার বিভাগকে প্রশ্নবিদ্ধ করতে চাইছে বলেও মনে করেন তারা। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। ঢাকা চট্টগ্রাম রেলপথের ফেনী অংশে 64টি লেভেল ক্রসিং এর মধ্যে 51টিরই অনুমোদন নেই। অনুমোদনহীন লেভেল ক্রসিংয়ে নেই গেট ও গেটম্যান। এতে বাড়ছে মানুষের মৃত্যু ঝুঁকি। শুধু সাবধানতার কিছু বাণী দিয়ে রেল কর্তৃপক্ষ এজন্য স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের উপর দায় চাপাচ্ছে। মীর হোসেন রাসেলের ক্যামেরায় আতিয়ার সজলের রিপোর্ট। রেলপথ কর্তৃপক্ষের হিসেব মতে ঢাকা চট্টগ্রাম রেলপথের ফেনীর 90 কিলোমিটার অংশে অনুমোদিত লেভেল ক্রসিং এর সংখ্যা 13টি। অনুমোদিত এ সকল লেভেল ক্রসিং এ সতর্কতায় সিগন্যাল লাইট, গেট ও গেটম্যান থাকলেও সতর্কতার একটি লেখা ছাড়া আর কিছুই নেই অনুমোদনবিহীন 51টিতে। ফলে অনুমোদনবিহীন এসব ক্রসিং পারাপারের সময় প্রায় দুর্ঘটনা ঘটছে। স্থানীয়দের অভিযোগ, বারবার কর্তৃপক্ষকে জানিয়েও মিলছে না সমাধান। আমি পিছিয়ে পিছিয়ে সিএনজির পিছিয়ে উঠতেছি, হঠাৎ করে সিএনজি দাঁড়ানো, আমিও আতঙ্ক হইলাম, দেখতেছি ওদিক থেকে ট্রেন এসেছে। যাতায়াতের সময় অনেক সময় ট্রেন আসে, কিন্তু আমরা বলতে পারি না কখন ট্রেন আসে। তো এই সমস্যা থেকে এড়ানোর জন্য আমাদের এখানে লাইনম্যান প্রয়োজন। আমরা হয়তো যাতায়াত করি হিসাবে আমরা সতর্ক থাকি, ড্রাইভার সতর্ক থাকে না, গাড়ি উঠাইতে এখানে কোনো লাইনম্যান গেটম্যান নেই। অনেক ড্রাইভার এখানে অ্যাক্সিডেন্ট হয়েছে, মারা গেছে, প্যাসেঞ্জারেরও ক্ষয়ক্ষতি হয়েছে। আমরা এলাকাবাসী দাবি করতেছি জোর গলায় যেন আমাদের একটা গেটম্যান হই, এখানে গেট দিয়ে যেন আমাদের জন্য একটা নিরাপত্তার একটা ব্যবস্থা করেন। এদিকে রেলপথের ফেনীর এই প্রকৌশলী জানালেন, অবৈধ এসব লেভেল ক্রসিং বৈধ করতে এলজিইডি তাদের লিখিতভাবে না জানালে কিছুই করার নেই। আমরা কর্তৃপক্ষকে বারবার তাকে দিতেছি যে এগুলো অবৈধগুলা সিদ্ধান্তের জন্য আর কি। এখন সিদ্ধান্তের অপেক্ষা আছে, ওনারা বারবার এগুলো চেক করে
এখন কিভাবে বৈধ করা যায় আর কি। অন্যদিকে এ সমস্যা সমাধানে রেলওয়ে কর্তৃপক্ষকে লিখিতভাবে জানানো হবে বলে জানালেন স্থানীয় সরকার প্রকৌশলের চট্টগ্রাম বিভাগের অতিরিক্ত প্রধান প্রকৌশলী। রেলওয়ে কর্তৃপক্ষকে অনুরোধ করেছি পত্রের মাধ্যমে পাবলিকের নিরাপত্তার স্বার্থে রেল গেট নির্মাণের জন্য এবং নিরাপত্তা প্রহরী দেওয়ার জন্য আমরা ভবিষ্যতেও আমরা পত্রের মাধ্যমে তাদেরকে অনুরোধ করব। রেল বিভাগের তথ্য মতে বৈধ লেভেল ক্রসিং এর প্রত্যেকটিতে 3 জন করে জনবল থাকার কথা থাকলেও রয়েছে 2 জন করে। আতিয়ার সজল, সময় সংবাদ, ফেনী। দুপুরের সময় আরো থাকছে। 1.5 মাসে 3 দফা বেড়েছে স্বর্ণের দাম, কমে গেছে বেচাকেনা। দেশে স্বর্ণের বিনিয়োগ কম হওয়ায় অর্থনীতিতে এর খুব একটা প্রভাব পড়বে না মত অর্থনীতিবিদদের। মাদারীপুরের কালকিনিতে পিতৃহারা 3য় শ্রেণীর এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে এক প্রতিবেশীর বিরুদ্ধে। আশঙ্কাজনক অবস্থায় শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রাথমিকভাবে ধর্ষণের আলামত পাওয়া গেছে বলে জানিয়েছেন চিকিৎসক। এই ঘটনায় অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন স্বজন ও এলাকাবাসী। সঞ্জয় কর্মকার অভিজিতের পাঠানো তথ্য ও শাহাদাত আকনের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। মাদারীপুরের কালকিনিতে পিতৃহারা 9 বছরের এক শিশুকে ধর্ষণ করেছে ইউনুস নামের এক প্রতিবেশী। বৃহস্পতিবার সন্ধ্যায় বাড়ির পাশের একটি সরিষা খেতে নিয়ে শিশুটিকে ধর্ষণ করে ওই পাষণ্ড। পরে গুরুতর অবস্থায় উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এ ঘটনায় অভিযুক্ত ইউনুসকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্বজন ও এলাকাবাসী। মামা আমি দৌড়ে আইতাছি, তাই পিছের তো নেই থাওয়াটা মুখ ধরছে, মুখ ধরে আর লইয়া মানে একটা খাল ছিল, খালের ওপার গেছে। আমার মেয়ের ডরে কয় নাই, আমি আসি আমি কস না কা মা আমার কাকায় করছে, তুই যদি কোয়া যায় তাহলে তোর আমি মাইরালাম, কিছু কবি না। এ বিয়ে করছে 2টা, কিন্তু তারপর এই জঘন্য ঘটনা ঘটাইছে। এই ঘটনা আমাদের দেশে জানি আর না ঘটে, সেই জন্য আমরা আর কঠিন বিচার চাই। বিচার যদি না হয় তাহলে আজকে এর সাথে হয়েছে, আরেকদিন আরেকজনের সাথে হবে। প্রাথমিকভাবে ধর্ষণের আলামত পাওয়া গেছে বলে জানিয়েছেন হাসপাতালের চিকিৎসক। বড় ধরনের জখম থাকার কারণে তাকে আমরা পরবর্তীতে ফরিদপুর মেডিকেল কলেজ হসপিটালে আরো উন্নত চিকিৎসার জন্য রেফার করেছি। এদিকে ইউনুসকে আসামি করে কালকিনি থানায় একটি মামলা দায়ের করেছে নির্যাতিতার পরিবার। যে করছে বর্বরিচিত পাশবিক কাজ করছে, আমরা অবশ্যই তাকে ধৃত করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করব। ঘটনার পর থেকে অভিযুক্ত ইউনুস ও তার পরিবারের সদস্যরা পলাতক রয়েছে। সময় সংবাদ, মাদারীপুর। চলতি বছরের শুরুতেই 1.5 মাসের ব্যবধানে 3 দফা বেড়েছে স্বর্ণের দাম, আর তাতে দেশের বাজারে অনেকটাই কমে গেছে স্বর্ণের বেচাকেনা। বাংলাদেশ জুয়েলার্স সমিতি বাজুস বলছে আর কিছুদিন ঊর্ধ্বমুখী থাকবে মূল্যবান এই ধাতুর বাজার দর। তবে অর্থনীতিবিদরা মনে করছেন দেশে স্বর্ণের বিনিয়োগ খুব একটা না হয় অর্থনীতিতে এর তেমন একটা প্রভাব পড়বে না। বিস্তারিত কামরুল হাসান সবুজের রিপোর্টে। কোন দেশের রিজার্ভ কিংবা অলংকার হিসেবে মূল্যবান ধাতুর মধ্যে বরাবরই স্বর্ণের চাহিদা শীর্ষে। তাই এই ধাতুর দর ওঠানামার বিষয়টিও আলোচনায় আসে ব্যবসায়ী ও ভোক্তা পর্যায়ে। গত বছর 9 দফা দর ওঠানামার পর চলতি বছরের শুরুতেই একবার ও গত এক সপ্তাহের ব্যবধানে আরো 2বার মোট 3 দফায় স্বর্ণের দাম বেড়েছে 3,500 টাকার বেশি। বর্তমানে প্রতি ভরি 22 ক্যারেট স্বর্ণ বিক্রি হচ্ছে 44,965 টাকায়। অল্প সময়ের ব্যবধানে মূল্য পুনর্নির্ধারণ করায় স্বর্ণ ব্যবসায় নেতিবাচক প্রভাব পড়েছে বলে জানালেন ব্যবসায়ীরা। এটার প্রতি একটা অন্যরকম আগ্রহ আকর্ষণ থাকে, তো দাম ওঠানামাতে অবশ্যই প্রভাব পড়ে। উপলক্ষ আমার বিয়ে 10 ভরি দেওয়ার কথা ছিল, সেখানে 8 ভরিতে আসবে। বাজেটটা ঠিক আছে, কিন্তু গোল্ডের পরিমাণটা কমে গেছে। যদি ঘন ঘন দাম পরিবর্তন হয় সেটা ব্যবসার জন্য অবশ্যই একটু নেতিবাচক প্রভাব পড়ে। শুধু তাই নয়, জ্বালানি তেলের দরপতন এবং ঝুঁকি এড়াতে চীনের স্বর্ণে বিনিয়োগ বাড়ায় শিগগিরই ধাতুটির দাম কমার সম্ভাবনাও নেই, এমনটাই বলছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি। জাপানের শেয়ারের বাজার দর নামছে, চায়নাতে সোনা কেনার ঘোষণা দিয়েছে, ইউরোর বাজার পড়ে গেছে, তেলের বাজার পড়ে গেছে। এই বিভিন্ন কারণে গোল্ডের দাম উপর দিকে যাবে। তবে স্বর্ণবাজারের অস্থিরতা দেশের স্বর্ণ ব্যবসায় প্রভাব ফেললেও অন্যান্য ব্যবসা বাণিজ্যে বড় কোনো প্রভাব ফেলবে না বলে মনে করছেন অর্থনীতিবিদরা। অনেক বেশি স্বর্ণ যদি কিনে রাখা হয় তখন এটার দাম কমে যাওয়া, বেড়ে যাওয়ার ক্ষেত্রে অনেক বড় ইমপ্লিকেশন থাকতে পারে। কিন্তু আমার মনে হয় না বাংলাদেশে এখনো আপনার বিনিয়োগের একটা ক্ষেত্র হিসেবে অত বেশি আপনার ওয়াইডলি স্বর্ণটাকে দেখা হয়। রাষ্ট্রীয় পর্যায়ে রিজার্ভের ক্ষেত্রে বলা যায় যে এই রিজার্ভ যদি আমরা বাড়াতে থাকি ভবিষ্যতে টার্মস অফ ট্রেড, দাম কষাকষি যে বিষয় থাকে আন্তর্জাতিক বাণিজ্যে, সেগুলো বেড়ে যাবে। বিশ্ব অর্থনীতি ঘুরে দাঁড়ালে স্বর্ণের দাম আবার কমবে বলেও জানান তারা। আন্তর্জাতিক বাজারে। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। শেয়ার মার্কেটে
কংগ্রেসের সঙ্গে সম্ভাব্য জোট নিয়ে মুখ খুলেছেন তৃণমূল নেত্রী ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার সন্ধ্যায় কলকাতার নেতাজি ইনডোর স্টেডিয়ামে তৃণমূলের এক রাজনৈতিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মমতা। রেগুলার কাগজে চলছে আজকে এক ধরে 9 যোগ 9 ভোট। যে পিএম ইন্দিরা গান্ধীকে সাথে বড় বড় কালো নোট দেয়ালে লিখে দিত, বাবা তাই জানি পোড়া গরু তো সিঁদুর দেখলে ভয়। সেই সিপিএম আজকে বলছে ভূতের মুখে রাম নাম। কেন? সিপিএম এসে ঘর করতে হবে কংগ্রেসকে। আর কংগ্রেসের নেতারাও বলছে আয় তবে সহচরী। আইসিসি অনূর্ধ্ব 19 বিশ্বকাপের খবর। তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে লড়ছে বাংলাদেশ। টস জিতে প্রথমে ব্যাট করে 214 রানে গুটিয়ে যায় লঙ্কানদের ইনিংস। জবাবে শেষ খবর পর্যন্ত ইয়াং টাইগারদের সংগ্রহ 2 উইকেটে 103 রান। ফতুল্লায় প্রথমে ব্যাটিংয়ে নেমে 2 ওপেনার মেন্ডিস ও উসান পেরেইরার ব্যাটে দুর্দান্ত সূচনা পায় শ্রীলঙ্কা। তবে দলীয় 60 রানে এই জুটি ভাঙেন মেহেদী হাসান মিরাজ। ব্যক্তিগত 34 রানে উসান পেরেইরার ফিরে যাওয়ার পর 7 রানের ব্যবধানে মেন্ডিস ও ফার্নান্দোকেও সাজঘরের পথ দেখান মিরাজ। তবে অধিনায়ক আসালাঙ্কা এগিয়ে নিতে থাকেন দলের স্কোর। টাইগার যুবাদের নিয়ন্ত্রিত বোলিংয়ে শ্রীলঙ্কা বড় জুটি গড়তে না পারলেও 50 তুলে নিয়ে দলকে লড়াই করার মতো স্কোর এনে দেন আসালাঙ্কা। তার দলীয় সর্বোচ্চ 76 রানে 214 রানে অল আউট হয় লঙ্কান যুবারা। বাংলাদেশ অধিনায়ক মেহেদী হাসান 28 রান দিয়ে নেন 3 উইকেট। 215 রানের টার্গেটে ব্যাট করতে নেমে বাংলাদেশের শুরুটা তেমন একটা ভালো হয়নি। ইনিংসের প্রথম ওভারে 0 রানে সাজঘরে ফেরেন জাকির হোসেন। দ্বিতীয় উইকেটে ভালোই খেলছিলেন জয়রাজ ও জাকির জুটি। তবে মাংসপেশিতে টান লেগে ব্যক্তিগত 19 রানে রিটায়ার্ড হার্ড হন জাকির। এরপরই জয়রাজকে ফেরান নামিত সিলভা। তবে এরপর আর কোনো অঘটন হতে দেননি টুর্নামেন্টের বাংলাদেশের 2 সফল ব্যাটসম্যান অধিনায়ক মিরাজ ও নাজমুল শান্ত। এই জুটির ব্যাটে জয়ের দিকে এগুচ্ছে ইয়াং টাইগাররা। দর্শক, এই মুহূর্তে ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে আছেন আমাদের রিপোর্টার মাকসুম আল খান। বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যকার তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের সবশেষ খবর জানতে আমরা এখন সরাসরি চলে যাচ্ছি তার কাছে। মাকসুম। জি আসাদ, আসলে আপনাকে বলবো যে এটি তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ। প্রথমে যেটি বলবো যে ফাইনালের স্বপ্নভঙ্গ হয়েছিল সেটি কিন্তু আগের ম্যাচে। তারপরে বলা হচ্ছিল যে বাংলাদেশ দল অনেক হতাশায় আছে, অনেক বিমর্ষ হয়ে পড়েছে, কিন্তু সেটি কিন্তু আজকে মাঠে দেখা যায়নি। শুরুতে আমরা দেখেছি যে যখন তারা মাঠে নেমেছিল অনেক হাস্যোচ্ছল ছিল তাদের মধ্যে বিশেষ করে ক্যাপ্টেন মিরাজের কথা বলবো। তিনি কিন্তু দলকে অনেক অনুপ্রেরণা দেওয়ার চেষ্টা করেছেন এবং তিনি বোলিং ফিল্ডিং সবকিছুই কিন্তু আজকে দুর্দান্ত করেছেন বলতে হবে। বিশেষ করে ক্রিকেট বিশ্লেষকরা বলছেন, যারা তারা কিন্তু খুবই প্রশংসা করছেন এটির, যে একটি পরিণত আচরণ, একটি খেলোয়াড় সুলভ আচরণ আমরা দেখেছি দলের কাছ থেকে। আরেকটি বিষয় বলতে চাই, সেটি হচ্ছে প্রথমে কিন্তু 215 রানের একটি টার্গেট বাংলাদেশ পেয়েছে এবং 3টি পরিবর্তন যে নিয়ে নেমেছিল তার মধ্যে কিন্তু ওপেনিং দুজন যে ব্যাটসম্যান রেগুলার খেলে থাকে নিয়মিত, পিনাক ঘোষ এবং সাইফ হাসান, তাদের বদলে তাদেরকে কিন্তু বসিয়ে আজকে খেলানো হয়েছে। আজকে ওপেন করেছেন কিন্তু জাকির এবং জয়রাজ। তো আমরা দেখেছি যদিও কোনো প্রথম বলেই কোনো রান না করে আউট হয়ে গেছেন জাকির, এরপরে কিন্তু আরেকজন ব্যাটসম্যান নেমেছিলেন জাকের আলী কিন্তু এটি যুব বিশ্বকাপে এবার তার প্রথম ম্যাচ। তো সেই প্রথম ম্যাচ খেলতে নেমে তিনি ভালোই খেলছিলেন, কিন্তু আমরা দেখেছি একটি দুঃখজনক সংবাদ, সেটি হচ্ছে পায়ের মাংসপেশিতে কিছুটা আঘাত পেয়েছেন তিনি। আঘাত পাওয়ার পর রিটায়ার্ড হার্ট হয়ে তিনি কিন্তু মাঠের বাইরে গেছেন। এরপরে নেমেছেন জয়রাজের সঙ্গে, কিন্তু শান্ত তাকে জয়রাজকে সঙ্গ দিচ্ছেন এবং আমরা দেখছি ধীরে ধীরে রানের চাকা সচল করছেন তারা এবং 215 রানের যে টার্গেট আছে তার দিকে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছেন। যেটি বলবো যে যদিও স্বপ্নভঙ্গের কথা বলা হচ্ছে বা যাই বলা হচ্ছে না কেন, এটি কিন্তু বিশ্ব আসরে বাংলাদেশের সেরা সাফল্য যে কোনো পর্যায়ের ক্রিকেটে। তো যুব বিশ্বকাপে যেটি ছিল যে এবার যে চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য বা অনেক কথা বলা হচ্ছিল, সেটি যদিও তারা করতে পারেনি, কিন্তু ওয়েস্ট ইন্ডিজের কাছে দুঃখজনকভাবে হেরে গিয়ে তাদের সেই স্বপ্নভঙ্গ হয়। কিন্তু ঠিকই তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে জিতে কিন্তু বাংলাদেশ তৃতীয় হতে চায় এবং সেটি তাদের টার্গেট এবং সেই দিকে কিন্তু তারা ভালোভাবে এগোচ্ছে, ভালো অবস্থানেই কিন্তু তারা আছে। তো আমার কাছে এখান থেকে এই ছিল এখনকার মতো সর্বশেষ খবর।
সহকর্মী মাকসুম আলম খান জানাচ্ছিলেন ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়াম থেকে বাংলাদেশ এবং শ্রীলঙ্কা অনূর্ধ্ব 19 বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের খবরাখবর। এসএ গেমসের খবর। দক্ষিণ এশিয়ান গেমস ফুটবলের সেমিফাইনালে শক্তিশালী ভারতের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। এই মুহূর্তে সেখানে আছেন আমাদের সহকর্মী সজল মিত্র রিচার্ড। সরাসরি চলে যাচ্ছে তার কাছে। সজল। আসাদ, আপনি যেমনটা জানেন, এই যে 12তম দক্ষিণ এশিয়ান গেমস, যেটি কিনা ভারতের আসামের গৌহাটিতে অনুষ্ঠিত হচ্ছে, পাশাপাশি এটি মেঘালয় শিলংয়েও অনুষ্ঠিত হচ্ছে। দুটি ভেন্যুতেই এই এবারের এসএ গেমস অনুষ্ঠিত হচ্ছে। আর সেই এসএ গেমসে আজকে নবম দিনে কিন্তু বাংলাদেশের ফুটবল ডিসিপ্লিনে সেখানে কিন্তু বাংলাদেশ দল সেমিফাইনালে উন্নীত হয়েছে এবং ভারতের বিপক্ষে এখন মুখোমুখি হয়েছে। ইন্দিরা গান্ধী স্টেডিয়ামে যে ম্যাচটি এখন চলছে ভারতের বিপক্ষে বাংলাদেশে, সেই ম্যাচটিতে এখন পর্যন্ত খেলা হয়েছে প্রায় 10 মিনিটের মতো, 9 মিনিট 46 সেকেন্ড। তো এর মধ্যে, অর্থাৎ এই 10 মিনিটের মধ্যে উল্লেখযোগ্য আক্রমণ কিন্তু বাংলাদেশ দল এখন পর্যন্ত করতে পারেনি, যেটি থেকে আসলে কোনো গোল আসার সম্ভাবনা থাকতে পারে বা যে কোনো ধরনের সম্ভাবনাময় একটা আক্রমণ, সেরকম কোনো আক্রমণ কিন্তু আমরা বাংলাদেশ দলের পক্ষ থেকে দেখিনি। পক্ষান্তরে যদি ভারতীয় দলের কথা বলতে হয়, তাহলে ভারতীয় দল একটি আক্রমণ দিয়ে আসলে তারা কিছুটা সুযোগ তৈরি করেছিল। সেটিকে পুরোপুরি সুযোগ বলা যাবে না, সেটিকে অনেকটা হাফ চান্স বলা যেতে পারে। তো সেটাই তারা তৈরি করেছিল, কিন্তু সেখান থেকেও তারা গোল আদায় করতে পারেনি। গোল শূন্য অবস্থায় এখন পর্যন্ত বাংলাদেশ এবং এই ভারতের মধ্যকার সেমিফাইনাল ম্যাচটি এগিয়ে চলেছে এবারের এসএ গেমসের। আপনার মাধ্যমে দর্শকদের আরেকটা বিষয় জানাতে চাই, এই ভারতের বিপক্ষেই কিন্তু সর্বশেষ আসরে 2010 সালের এসএ গেমসের ফুটবলে, যেটি অনুষ্ঠিত হয়েছিল ঢাকায়, সেখানে কিন্তু বাংলাদেশ এই সেমিফাইনালেই ভারতের মোকাবেলা করেছিল এবং সেখানে বাংলাদেশ 1-0 গোলে জয় পেয়েছিল। তো পাশাপাশি এবারের গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে নেপালকে হারিয়ে বাংলাদেশ বি গ্রুপে চ্যাম্পিয়ন হয়েই সেমিফাইনালে উঠে এসেছে। তাই অনেকটা আত্মবিশ্বাস তাদের মাঝখানে কাজ করছে। তবে এখন পর্যন্ত খেলায় আমরা সেরকম কোনো প্রভাব দেখতে পারিনি বাংলাদেশের ফুটবলারদের, যারা হচ্ছে গিয়ে মাঠে আসলে প্রভাব বিস্তার করে খেলতে পারেন ভারতের বিপক্ষে। পাশাপাশি একাদশ সম্পর্কে যদি কিছু কথা বলতেই হয়, তাহলে বাংলাদেশ দলের সহঅধিনায়ক হেমন্ত ভিনসেন্ট বিশ্বাস, যিনি কিনা মিডফিল্ডার হিসাবে খেলে থাকেন, তাকে কিন্তু আজকে মূল একাদশে রাখা হয়নি। তাকে মাঠের বাইরে সাইড বেঞ্চে বসিয়ে রেখেই একাদশ সাজিয়েছেন কোচ গঞ্জালো মরেনো সানচেজ। তো দেখা যাক আসলে তার উদ্দেশ্যটা কি, কোন ফরমেশনে তিনি খেলাচ্ছেন বা কোন ফরমেশনে খেলিয়ে তিনি আসলে কি উদ্দেশ্য হাসিল করতে চাচ্ছেন, তো সেটা স্পষ্ট বোঝাই যাবে ম্যাচের শেষে। তো যাই হোক, এখন পর্যন্ত গোল শূন্য অবস্থায় বাংলাদেশ এবং ভারতের মধ্যকার ম্যাচটি এগিয়ে চলেছে। তো ইন্দিরা গান্ধী স্টেডিয়াম থেকে আমার কাছে এই ছিল সর্বশেষ। আসাদ। সহকর্মী সজল মিত্র রিচার্ড জানাচ্ছিলেন গৌহাটির ইন্দিরা গান্ধী স্টেডিয়াম থেকে বাংলাদেশ ভারত ফুটবল রাউন্ড, এসএ গেমস ফুটবল রাউন্ডের সেমিফাইনালের খবরাখবর। দুপুরের সময় এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরো একবার। প্রকৃতিতে দক্ষিণা হাওয়া, ফাগুনের আগুন ঝরা রঙে সারা দেশ মেতেছে বসন্ত উৎসবে। নানা আনুষ্ঠানিকতায় সারা দেশে উদযাপিত হচ্ছে সরস্বতী পূজা। বিদ্যাদেবীর আশীর্বাদ পাওয়ার আশায় আরাধনায় মত্ত ভক্তরা। অবসরের পর রায় লেখা নিয়ে বিতর্কে প্রশ্নের মুখে বিচার বিভাগের মর্যাদা। শপথ অনুযায়ী কাজ করলে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়ানো সম্ভব, মত আইন বিশেষজ্ঞদের। নারায়ণগঞ্জের রূপগঞ্জে ডাকাত সন্দেহে গণপিটুনিতে 3 জন নিহত, পাল্টা হামলায় 5 গ্রামবাসী আহত। এবং ইয়াং টাইগারদের বোলিং তোপে যুব বিশ্বকাপে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে 214 রানে শেষ লঙ্কান সিংহদের ইনিংস। মিরাজ শান্তর ব্যাটে জবাব দিচ্ছে বাংলাদেশ। এই ছিল দুপুরের সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.টিভি আর সঙ্গেই থাকুন সময়।